হ্যাঁ জিডিপি সেই ক্ষেত্রে এই মনিটরিং ইভ্যালুয়েশনের জায়গাটা আসলে আমরা দেখি সবসময় আমাদের যে কোনো বড় ধরনের কাজে গিয়ে যে মনিটরিং, এটা কি আপনি মনে করেন যে সাউথ কোরিয়ান কোম্পানি বা বাইরের যে কোম্পানিটা এর মনিটরিং এর দায়িত্বে আছে, আমাদের যে কোঅর্ডিনেশনটি আছে মনিটরিং এর ক্ষেত্রে, সেটা আসলে ফ্রুটফুল হবে এক্ষেত্রে? এটা ফ্রুটফুল না হওয়ার কোনো সুযোগ নাই, কারণ তদারকি প্রতিষ্ঠান হিসাবে আমরা জানি যে কোরিয়ান এক্সপ্রেশন ওয়ে এক প্রতিষ্ঠানকে সরকার পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে অলরেডি নিয়োগ দিয়েছে, এটা নির্বাচিত করেছেন। এটা এখানে এই কারণে এটা মানে সুযোগটা কম, এই কারণে যারা এটার মূল্যায়ন করেছেন। আপনারা জানেন যে পদ্মা সেতু প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠানের জন্য এক্সপার্টস গ্রুপ একটা কমিটি করেছেন, আমাদের হেডেড বাই জামরাডা চৌধুরী স্যার, ডক্টর আইনুল স্যার ছিলেন সেখানে। সুতরাং তারা এখানে ইভ্যালুয়েশন করে কোম্পানিকে নিযুক্ত করেছেন। সুতরাং এটা নিয়ে কিন্তু দ্বিধাদ্বন্দ্বের কোনো অবকাশ নাই। ওনাদের মূল কাজ হচ্ছে এই বাস্তবায়নকালীন সময়, মানে পদ্মা সেতুর এই এখন থেকে শুরু করে শেষ পর্যন্ত যে বাস্তবায়নকালীন সময় আমরা বলি এটাকে, ইমপ্লিমেন্টেশন স্টেজে টাকাটা কীভাবে খরচ হচ্ছে, কোথায় খরচ হচ্ছে এবং এটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে কিনা, সেই বিষয়গুলো কিন্তু তদারকি করবেন। যদি সেটা না করতে পারেন তাহলে কিন্তু তার চুক্তির সাথে কিন্তু তাদের কিন্তু এটা সাংঘর্ষিক হবে। সুতরাং সে কারণে তদারকি প্রতিষ্ঠানটা যে ব্যয়টা নির্বাহ করবে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার মনে হয় যে কোরিয়ান এক্সপ্রেশন ওয়েকে এটা সরকার নিয়োগ করেছেন, সুতরাং এটা নিয়ে যে একটা শঙ্কা আছে সেটা থাকার কোনো সুযোগ আমি মনে করি না। শঙ্কার জায়গাটা দুই পক্ষই আসলে আছে আসলে, যে একটা হচ্ছে এক্সপার্টরা যেটা শঙ্কার কথা বলেছেন যে আমরা সময় মতো কাজটি পাবো কিনা, তারা সময় মতো টাকাটি, তাদের পক্ষ থেকে টাকাটি পাবেন কিনা আর আমাদের পক্ষ থেকে সময় মতো কাজটি পাবো কিনা। আপনারা বলছেন যে এখন যে পর্যায়ে রয়েছে, আপনি বলছেন সেই পর্যায়ে আসলে এই শঙ্কার কোনো জায়গা নেই। জায়গা নেই, এটা অলরেডি চুক্তি হয়ে গেছে। সুতরাং এটা নিয়ে যে শঙ্কা, যে অনিশ্চয়তা, সেটা কিন্তু এখনো কোনো সুযোগ নেই। আমরা বিরতির পরে অনলাইন ভর্তি পরীক্ষা আসলে আজকে সময়সীমা শেষ হয়ে গেল, এ বিষয়ে আলোচনা করব, তবে একটা বিরতির শেষে। আবার একটা বিরতিতে যাচ্ছি, আমাদের সঙ্গে থাকবেন। আবারও ফিরে এলাম বাংলাদেশ এখন। আমাদের সঙ্গে আছেন দৈনিক সমকালের বিশেষ প্রতিনিধি আবু কাউসার এবং দৈনিক ইংরেজি দৈনিক নিউজের বিশেষ প্রতিনিধি সিদ্দিকুর রহমান খান। আবার চলে যাচ্ছে আলোচনায়। সিদ্দিক, আপনার কাছে আসছি যে অনলাইন যে ভর্তি প্রক্রিয়া আমাদের ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত, অষ্টম শ্রেণী পর্যন্ত, এটি আজকে শেষ দিন ছিল। 17,000 পরীক্ষার্থী এবার ফর্ম জমা দিয়েছেন এই পরীক্ষায়। এবং আমি যতটুকু জানি যে আপনারা শিক্ষাবিদের যারা সিনিয়র সাংবাদিক, তারা আসলে এই প্রক্রিয়াটির সাথে অনেক ওতপ্রোতভাবে জড়িত, যে অনলাইনে আসুক, ভর্তি প্রক্রিয়া শুরু হোক, এ বিষয়ে আপনারা একটা সময় কলম যুদ্ধ করেছেন। এখন তো মোটামুটি আমরা ঢাকা শহরে যে অভিভাবকদের সাথে কথা বলেছি, তারা শুরুর দিকে একটু দ্বন্দ্বে ছিলেন যে অনলাইনে কিভাবে ফর্ম পূরণ করবেন, বা সবাই ইন্টারনেট অ্যাক্সেস ছিল না। তবে আজকে কিন্তু আমরা যেটা দেখেছি যে গতকালের যে আমাদের প্রতিবেদন, সেখানে আমরা দেখেছি তারা এটিকে সাধুবাদ জানিয়েছেন যে তাদের ভোগান্তি কম হয়েছে। এ বিষয়ে আপনার অভিজ্ঞতা জানতে চাই। হ্যাঁ, আমাদের কলমের যুদ্ধ আমাদের চলছে এবং চলবে। সারা দেশে সরকারি স্কুলের সংখ্যা 325-এর মতো, ঢাকা শহরে 32। তো এই যে অনলাইনের ভর্তিটা কিন্তু শুধু ঢাকা শহরের 32টার জন্য, এটা সারা দেশের সবগুলো স্কুলের জন্য হলে ভালো হতো। হয়তো এর জন্য আমাদের আরও লিখতে হবে। এবং এটা কিন্তু এবারের এই সার্কুলারটা, যেটা সিদ্ধান্তটা খুবই ভালো একটা সিদ্ধান্ত, এটা অবশ্যই সাধুবাদ জানাই, অবশ্যই প্রশংসার দাবিদার। আর হলো এটা এবারই সারা দেশের জন্য করলে ভালো হতো। এটা মন্ত্রী এবং মন্ত্রণালয় অন্য যারা আছে তাদের ভিতরে একটু দ্বিধাদ্বন্দ্বের কারণে এটা শুধু ঢাকার পর্যায়ে থেকে গেল। জি, এখানে কি আপনার মনে হয় যে অভিভাবকরা যে আগে যে পদ্ধতি ছিলেন সেই পদ্ধতিতে তাদের জন্য তারা মনে করছেন যে আগের চেয়ে ভালো পদ্ধতি, বা এই যে মেনে নেওয়ার বিষয়টি, তা কিছু কিন্তু সমস্যা হয়েছে, যেমন সাইবার ক্যাফে তাদেরকে যেতে হয়েছে একটি ছোট্ট ফর্ম ডাউনলোড করতে, কোনো সাইবার ক্যাফে 100, কেউ 200, কেউ 300, এই যে নতুন একটা ব্যবসার আসলে ধারা তৈরি হয়ে গেল। এইটা কি আসলে অন্য কোনো উদ্যোগ নেওয়া যেত এটা বন্ধ করার জন্য? আপাতত আমার কাছে মনে হয় না যে অন্য কোনো উদ্যোগ আছে। কারণ হলো ঢাকার সব গার্ডিয়ানই অনেক ব্যস্ত। সবচেয়ে যে কম টাকা যে অভিভাবক, মানে আর্থিকভাবে যে গরিব, তারও কিন্তু সময়ের অনেক দাম ঢাকা শহরে। তো আমরা যেটা দেখেছি আগে, যে ফর্ম আনার জন্য, ফর্ম তোলার জন্য সকালবেলা গিয়ে দাঁড়িয়ে থাকতে হতো, এবং অভিভাবকরা আমরা দেখেছি মারা ওখানে গিয়ে অজ্ঞান হয়ে গেছে, এরকম ঘটনা ঘটেছে। তো এই অনলাইনে ধরে নিলাম সাইবার ক্যাফে 100 টাকা বেশি নিল, 200 টাকা বেশি নিল, কিন্তু সারাদিন দাঁড়িয়ে থাকার থেকে
ফর্ম তোলার জন্য একদিন, জমা দেওয়ার জন্য আরেক দিন, তার থেকে আমার মনে হয় ভালো। এক্ষেত্রে কি আপনার মনে হয় লটারি সিস্টেমে যে অভিযোগ আসে অনলাইনে কি এই অভিযোগগুলি কমে আসবে, বা এখানে কোনো কি সিস্টেম আছে এরকম যে অনলাইনের ক্ষেত্রে আসলে পদ্ধতিটা আলাদা হবে এরকম কিছু? না, লটারি এবং অনলাইন দুটো আলাদা জিনিস। লটারি হয় শুধু ক্লাস 1 এর জন্য। যেমন আমি যেটা শুনলাম 14টি স্কুলে হচ্ছে এবার 14টা স্কুলে হলো গিয়া যেখানে 1 আছে আর কি, সব 32টি স্কুলে সবগুলোতে 1 নাই, কোথাও 3 থেকে কোথাও 5 থেকে এরকম। তো হলো এই লটারি যেটা, এটা নিয়ে গত বছর বা তার আগের বছর 2011 সাল থেকে লটারিটা শুরু। তো ওপেন লটারি যারা লটারি বিজয়ী তারা খুব খুশি, যারা লটারি বিজয়ী না তারা একটু আধটু ক্ষোভ, এটা প্রতি বছরই থাকে, কিন্তু এটা খুব একটা যুক্তিসঙ্গত না। এই যে ক্লাস 1-এ লটারি প্রক্রিয়া, এটি গভর্নমেন্ট স্কুলে, সরকারি স্কুলগুলিতে নেওয়া হচ্ছে সরাসরি লটারিতে যে টিকলো, পূর্ব যে ভাইবা যেটি নেয় আরেকটি মৌখিক নেওয়া হয় বেসরকারি স্কুলে ক্লাস 1-এ ভর্তির ক্ষেত্রে, সরকারি স্কুলে কিন্তু এটি নিচ্ছে না। এক্ষেত্রে কিছু সমস্যার কথা আমাদের বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকরা সবসময় জানান যে বয়সের তো তারতম্য থাকে এবং ক্লাসে একভাবে ক্লাস নেওয়াটা তাদের পক্ষে অসম্ভব হয়ে যায়। তারা বিভিন্ন সময় শিক্ষামন্ত্রীকে অনুরোধ করেছেন যে প্রাথমিক একটু ভাইবা দেখলে তো বুঝতে পারেন যে বয়স 5.5 কিনা বা 6 কিনা। এই বিষয়টা কি বলবেন যে আসলে এই সমস্যাটা কি আসলে কাটিয়ে ওঠা সম্ভব কিনা? অনলাইনে ভর্তিটা শুরু করার ফলে এই যে সমস্যাগুলো অনেকগুলো কিন্তু কাটিয়ে ওঠা সম্ভব হবে। আমরা সবাই মোটামুটি জানি যে বার্থ রেজিস্ট্রেশন যেটা, এটা কিন্তু ভর্তির বিভিন্ন স্কুলে বিভিন্ন ধরনের ভর্তি, বিভিন্ন বয়সে ভর্তি পরীক্ষা, এসবের কারণে কিন্তু বার্থ রেজিস্ট্রেশন একাধিক থাকে। এবার যে প্রথম অনলাইনে শুরু হলো, এই রেকর্ডটা শিক্ষা প্রশাসনের হাতে থাকবে। আগামী বছর কেউ গিয়ে যদি কারো বয়স চেঞ্জ করতে চায়, সেক্ষেত্রে কিন্তু সেটা সমস্যায় পড়ে যাবে বা সে ধরা পড়ে যাবে। আবার ধরেন এই তার মানে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে বাধাটা দূর হবে, যে বয়স কেউ কমানো বা বাড়ানো বারবার করতে পারবে না। জি। আচ্ছা সিদ্দিক, এখানে ভাই একটু বলতে চাচ্ছেন? আমি জানতে চাচ্ছি যে এই যে অনলাইনে যে এটা সিস্টেমটা করলো, এটা কেন করলো? প্রত্যেকটা করাতে উদ্দেশ্য থাকে, এটা কি করাতে কি মানে সবাই বলছে এটা ইতিবাচক, কিন্তু এটা অবজেক্টিভিটিটা কি? না, আমাদের এখানে ভর্তি যুদ্ধ সিস্টেমটার ক্ষেত্রে সম্মত ইতিবাচক। জি ভাই বলবেন যেটা, একটু ব্যাখ্যা যদি করেন। আপনি বলেন যে মানে এটা যে অনলাইনে যে গভর্নমেন্ট কেন করছে এই পদক্ষেপটা? না, অনলাইনটা তো আপনি তো আগেই আমরা বললাম যে ভর্তি ফর্ম কেনা এবং জমা দেওয়া, এটা নিয়ে যে একটা যুদ্ধ, মানে প্রাথমিকভাবে আমরা যুদ্ধ থেকে মানে বাঁচলাম আর কি। ওই জটিলতাটা কমানোর জন্য, ভর্তি প্রক্রিয়ার যে আমাদের জটিলতা ছিল, লাইনে দাঁড়াও, ফর্ম কেনো, সেখানে গিয়ে অনেক ধরনের ভোগান্তি, মানে দাপ্তরিক যে ভোগান্তিগুলো সেগুলি কমলো, মূলত এটি ভাই বলতে চাচ্ছেন। আর একটি বিষয় যে প্রথম শ্রেণীতে আমরা এই যে যুদ্ধ করছি এই স্কুলগুলোতে ভর্তি করার জন্য, এত 1400 ছাত্রছাত্রী না হবে প্রথম শ্রেণীতে, আমাদের ঢাকা শহরে কিন্তু অনেক প্রাথমিক বিদ্যালয় আছে, সেখানে কিন্তু যাচ্ছেন না, মানুষ খুব কম যাচ্ছেন। এই জায়গাটা কেন? এটা ওই স্কুলগুলো আকর্ষণীয় না, ওই স্কুলগুলো ফলাফল ভালো না। সবাই তো যে স্কুলে ফলাফল ভালো, বোর্ডের পরীক্ষায় যাদের টপ 20-র ভিতর থাকে, ওই স্কুলগুলোতে তো গার্ডিয়ানরা যেতে চান। কিন্তু ওই স্কুলে মান ভালো না কেন? আমরা তো দেখছি যে সেখানে ভালো ভালো শিক্ষিত শিক্ষক নেওয়া হচ্ছে, অবকাঠামো ভালো, অনেক শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা ভালো, তারপরে মানে আকর্ষণীয় না করে তুলতে পারার পেছনে কোনো কারণ কি আছে? আকর্ষণীয় হলো গিয়ে ওই যে বোর্ডের পরীক্ষায় যে টপ 20-তে থাকা, ওইটা একটা আমাদের একটা ধরা হয় আর কি। যারা থাকে তাদেরকে ভালো বলা হয়, যারা থাকে না, যারা একটু পিছনের দিকে থাকে, টপ 20-তে না থাকতে পারে, তাদেরকে একটু। কিন্তু আমরা কিন্তু পিএসসি পরীক্ষায় দেখেছি সারা দেশে এই প্রাথমিক বিদ্যালয়গুলি ভালো করছে। পিএসসি যে রেজাল্ট, তাতে জানা গেছে যে প্রাথমিক স্কুলগুলি অনেক ভালো করছে। পিএসসি রেজাল্ট আসলে ওরকম খুব একটা গুরুত্ব দেওয়া হয় না, মূল্যায়ন করা হয় না। তারপরে তো যুদ্ধ, প্রশ্নপত্র ফাঁস, যুদ্ধ, মানে তাহলে কি আপনি পিএসসি নিয়ে কিছু বলতে চাচ্ছেন যে পিএসসি যে মূল্যায়ন, পরীক্ষা মূল্যায়নের বিষয়টি, আমরা এত ক্ষুদে বাচ্চাদেরকে পিএসসি পরীক্ষা নিচ্ছি শুধুমাত্র মূল্যায়ন করার জন্য, সারা দেশের ছাত্রছাত্রীদের একই জায়গা আছে কিনা সেটি পরীক্ষা করার জন্য, কিন্তু সেই মূল্যায়নটিকে আসলে হচ্ছে। আমার বিবেচনায় যে মূল্যায়ন বিষয়ে আমি যদি কিছু বলতে চাই, আমি বলবো যে পরীক্ষার ক্ষেত্রে যে মূল্যায়ন করা হয়, পিএসসি বলেন, তারপরে যেটাকে বলা হয় আমাদের এটা কি বলে পিএসসির পরটা জেএসসি, ইভেন আমাদের এসএসসিটা বলেন, মূল্যায়নের যে মেথড এখন আছে, এই মেথডটা আমার কাছে মনে হচ্ছে এটা ত্রুটিপূর্ণ বা এটা বিতর্কিত একটা বিষয় আছে। দেখেন, মূল্যায়ন বিষয়টা কিন্তু
আমরা মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থার জন্য মূল্যায়ন, ভালো মূল্যায়ন কিন্তু অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখন দেখা যায় যে একজন টিচারকে একটা সময় বেঁধে দেওয়া হয়, তাকে বেশ কিছু খাতা দেওয়া হয়, বলা হয় যে আপনার সময় এতদিন এবং আপনাকে এই সময়ের মধ্যে এই খাতাগুলো দেখতে হবে। এখন দেখা যায় যে একটা টিচার, ধরেন একটা টিচার, তাকে 500 খাতা দেওয়া হলো, তাকে সময় দেওয়া হলো সর্বোচ্চ 10 দিন। তো একটা টিচারের পক্ষে 10 দিনে যদি আপনি খাতা দেখার নির্দেশ দেওয়া হয়, তাহলে সে কিন্তু ভালো মূল্যায়ন করতে পারবে না। নেভার, এটা অ্যাবসার্ড, এটা আপনি যত কথাই বলেন, এটা সম্ভব না, এখানে ত্রুটি থাকতেই পারে, থাকবেই। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে পদ্ধতি, এটা তো কিন্তু চলে আসতেছে, এটা কিন্তু একটা পরিবর্তন হওয়া দরকার। তা না হচ্ছে যে আপনি কিন্তু